প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। বাজেট আসছে 9 জুন। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। 6,78,064 কোটি টাকার বাজেট। এর মধ্যে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং সে কারণে দেশে গ্যাস, বিদ্যুতের দাম সমন্বয় করতে হচ্ছে সরকারকে। তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল জনজীবন, সারের দামও চড়া। অর্থনীতির চাকা সচল রাখতে ভর্তুকির পরিমাণ কেমন হবে সেটি নিয়ে কৌতূহল রয়েছে। বিনিয়োগ এবং কর্মসংস্থানে মন্থরতা আছে। বৈষম্য বাড়ছে। কর আদায় করা এবং সরকারের যে ব্যয় করার ক্ষমতা বা সামর্থ্য সেটা কতটা আশাব্যঞ্জক। মূল্যস্ফীতির যে চাপ বাড়ছে সেটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের জন্য কি আছে বাজেটে, কি পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের খরচে সতর্ক হবার কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে। ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছে। বিদেশ ভ্রমণ বন্ধ করা হচ্ছে। এখানে সরকারের আর কি করণীয় আছে, সব মিলিয়ে আর্থিক ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থনীতির কি হালচাল, সব মিলিয়ে আজকে আলাপ করব। স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। স্বাগত আপনাকে। বাজেট তো চলে এলো, বাজেট আসছে এবং কিছু জিনিস তো আমরা গতানুগতিকভাবে আলোচনা করি, কিন্তু বিদ্যমান যে বাস্তবতা, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনাকে কি বিষয় আপনাকে বেশি কনসার্ন করছে এবং কি সমাধান আপনি চাইছেন? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যে ভূমিকাটা দিয়েছেন ওখানে কিন্তু বর্তমানের চিত্রটা বেশ ভালোভাবে উঠে এসেছে, খুব সংক্ষেপে হলেও সেটাই আসলে বাস্তবতা। অর্থাৎ এই যে মূল্যস্ফীতির চাপ, এই চাপে তো মানুষের একটা নাভিশ্বাস উঠে গিয়েছে এবং যে সমস্ত পণ্য নিত্য প্রয়োজনীয় সেগুলো ক্রমান্বয়ে যেমন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা বলছি যে এটা বেশিরভাগই আমদানিকৃত মূল্যস্ফীতি, কারণ একদিকে আমাদের যে জ্বালানি তেল, এটার জন্য পুরোপুরি আমরা আন্তর্জাতিক বাজারে নির্ভর করে থাকি। এটার মূল্য তো দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে আন্তর্জাতিক বাজারে। এবং তার পাশাপাশি যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য, ভোজ্য তেল, গম, এমনকি চালও, ডাল, তারপরে আটা, এই সমস্ত চিনি, এই সমস্ত পণ্য যেভাবে বাড়ছে এটার দাম, সেটা আমরা ইতিমধ্যেই দেখছি। এবং মূল্যস্ফীতি আমাদের আগের চাইতে অনেক বেশি, লক্ষ্যমাত্রার চাইতে বেশি। এটা তো অবশ্যই একটা বাজেটের, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বাজেটের যে পদক্ষেপ সেটার মাধ্যমে করতে হবে। এখানে কয়েকটা চ্যালেঞ্জ বলে নিই। প্রথমে তো মূল্যস্ফীতির বললাম, তারপরে আপনি যেটি কয়েকটা বললেন যে আসলে যে বাজেটটাকে আমরা আগের বাজেটের সাথে তুলনা করব কি প্রেক্ষিতে, যে আগে আমরা কি লক্ষ্যমাত্রা রেখেছিলাম বাজেট কাঠামোর মূল জায়গায়, অর্থাৎ আয় এবং ব্যয়ের ক্ষেত্রে, সেটার কতখানি আমরা পূরণ করতে পেরেছি সেটি একটি। এবং সেখানে যদি আমরা দেখি তাহলে পাচ্ছি যে আমাদের যে আয়ের উৎস, অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন, সেখানেও কিন্তু একটা ঘাটতি থাকার বরাবরের মতোই। এবারের ঘাটতিটা আমরা মনে করছি একটু কম হবে, 30,000 কোটি টাকা। এটার একটা কারণ আছে, লক্ষ্যমাত্রাটা একটু কম রাখা হয়েছিল। কারণ প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের উপর এমন একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় যে সেটা তাদের পক্ষে পূরণ করা একেবারেই অসম্ভব। তো আমরা বলছিলাম যে একটা বাস্তবসম্মত টার্গেট লক্ষ্যমাত্রা দেওয়া উচিত, সেটাই করা হয়েছে, কিন্তু তারপরেও লক্ষ্যমাত্রাটা কম। এবং তারপরে আরেকটি বিষয় যে কর আদায়ের বিষয়, সেটা তো আরেকটা রয়েছে যে যা আমাদের করা উচিত সেটার অনেক নিচে। এবং বর্তমানে এই করের বেশিরভাগ আসছে কিন্তু একটা অত্যন্ত সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আসছে এই ইম্পোর্ট প্রাইসের, কারণ যেহেতু আমদানি ব্যয় বেড়ে গিয়েছে, আমদানির উপরে যে বিভিন্ন ধরনের ট্যারিফ সেগুলো বেড়েছে। তারপরে যদি আমরা ব্যয়ের দিকে দেখি, সেখানেও কিন্তু কোনো ধরনের ভাইব্রেশন দেখতে পাচ্ছি না আমরা। ব্যয় বরঞ্চ কমই হয়েছে কিছুটা। আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে যা বেড়েছে, তো দুটো জায়গায় কিন্তু আমাদের ঘাটতি রয়েছে, অর্থাৎ বাস্তবায়নের ঘাটতি, আদায় এবং ব্যয়। তারপরে তো আরেকটি বিষয় যে বৈদেশিক খাতে, বহির্খাতেও, সেখানেও কিন্তু আমরা অনেক চাপের মুখে রয়েছি এই কারণে যে আমাদের যে আমদানি অত্যন্ত বেশি রকমের আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে, আবার অন্যদিকে তুলনামূলকভাবে রপ্তানি আয় কম হওয়ার প্রেক্ষিতে একটা বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। এবং তার উপরে যে রেমিটেন্স প্রবাহ নেতিবাচক হওয়ার কারণে আমাদের চলতি হিসাবের মধ্যেও কিন্তু একটা ডেফিসিট হচ্ছে, ঘাটতি। এটা
অনেক নিকট অতীতের চাইতে কিন্তু অনেক বেশি, প্রায় $15 বিলিয়ন এই পর্যন্ত দাঁড়িয়েছে। তো যেটা কিনা একটা চিন্তার কারণ। এবং এই আমদানি এবং রপ্তানির ব্যয়ের মাঝখানে একটা ফারাকের কারণে আমাদের যে বৈদেশিক রিজার্ভ সেটার উপরে চাপ পড়ছে। সেটা আর এই নিকট অতীতেও $48 বিলিয়ন থেকে এখন এটা নেমে এসেছে $42 বিলিয়ন। হ্যাঁ, এটা এখনও অনেক ভালো, স্বাচ্ছন্দ্যের পর্যায়ে রয়েছে, কিন্তু যেইভাবে এটা কমছে এটা এরকমভাবে চললে আর দ্রুতই কমে যেতে থাকবে, সেটা একটা চিন্তার বিষয় রয়েছে। সে চিন্তার বিষয়, এবং সেই জন্য এটা আমাদেরকে সতর্ক হয়ে এটার ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই সরকার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যেমন আমদানি ব্যয়, বিশেষ করে যেগুলো লাক্সারি পণ্য ভোগ ব্যয়ের জন্য সেগুলো বন্ধ করা, সাশ্রয়ী হওয়ার জন্য বিদেশ ভ্রমণ ইত্যাদি, যে সমস্ত প্রকল্প আমদানি নির্ভর কিন্তু যে সমস্ত প্রকল্প এখন বাস্তবায়ন না করলেও চলবে সেগুলোর না করার জন্য, স্থগিত করার জন্য। তো এগুলো খুবই ভালো পদক্ষেপ। এগুলো বাস্তবায়ন হলে আমরা কিছুটা হলেও সাশ্রয় করতে পারবো আমাদের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তারপর তার পাশাপাশি বহির্খাতের আরেকটা বিষয়, যে এই যে টাকা এবং ডলারের বৈদেশিক মুদ্রার বিনিময় হারের যে ভোলেটাইলিটি, অস্থিতিশীলতা, সেটাও কিন্তু একটা, সেটার জন্য অনেক মাঝখানে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিয়েছে কিছু, কিন্তু তারপরেও কিন্তু এখনো সেটা বাজারে তেমন একটা প্রভাব পড়েনি। এই কারণে যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল রেটে কিন্তু এখনো ফারাক রয়েছে, এবং বাইরেকার মার্কেটে কিন্তু কমছে না সেটার ইয়েটা। তো এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিন্তু মোকাবেলা করার বিষয়, এবং বাজেট 1 বছরের জন্য হলেও বাজেটের মাধ্যমে এগুলো কিন্তু আপনার মোকাবেলা করতে হবে। এবং মূল্যস্ফীতিটা কিভাবে করতে হবে, যেটা অবশ্যই একটা হচ্ছে যে মানুষের হাতে অর্থ, এখন অর্থ কিভাবে আসবে, কর্মসংস্থান হলে এবং আয় বাড়লে, কিন্তু একদিকে আবার আমরা বলছি যে আমাদেরকে কিছুটা এখন সাশ্রয়ী হতে হবে, সেইটার একটা চ্যালেঞ্জ তো রয়েছে। কিন্তু তার পাশাপাশি যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা কাদের কথা চিন্তা করব, দরিদ্র যারা নিম্ন আয়ের জনগণ, ফিক্সড ইনকাম গ্রুপ, তাদের জন্য সহায়তা, প্রত্যক্ষ সহায়তা, দরিদ্রদের জন্য সরাসরি অর্থ সহায়তা, এবং খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য অ্যাভেলেবল করা হয়, সরবরাহ করতে হবে। সেটা কিন্তু আসলে নিম্ন আয়ের লোকজনের দরকার। অনেকেই যারা আসলে চাকরিজীবী নিচের আয়, সেটা আশা করছি এবং অবশ্যই করাও উচিত। এবং এটা শুধুমাত্র কম, এটার সরবরাহটা অনেক বেশি হতে হবে। এখন আপনি দেখবেন যে কখন লাইন কিন্তু, ট্রাকের পিছনে লাইন কিন্তু অনেক লম্বা হয়, এবং অনেকে যারা চাকরি করে তারাও কিন্তু সেটার জন্য যায়, কারণ এত দাম বেড়েছে, তাদের এই আয় দিয়ে জীবনযাত্রার মান আসলে করা সম্ভব না। আমরা তো এই কয়েকদিন আগেই আমাদের যে অর্থনৈতিক একটা বিশ্লেষণ করলাম, সেখানে কিন্তু এই মূল্যস্ফীতির একটা হিসাব আমরা দিয়েছি যে কি পরিমাণ অর্থ লাগবে, হিসাবের সঙ্গে তো মিলে না। আমরা দেখলাম যে হ্যাঁ, তারা সরকারের যে মূল্যস্ফীতির হিসাবটা, সেটা আমরা বলছি যে এটা আসলে কম। প্রকৃতভাবে আপনি যদি টিসিবির প্রতিদিনের মূল্য দেখেন, প্রাইস যেটা, সেখানে দেখবেন কয়েকটা পণ্যের কিন্তু মূল্য এমনকি 40% পর্যন্ত বেড়ে গিয়েছে। তো সেটা আবার আমি গড়ে যখন ইনফ্লেশন করি 6.3%, 9%, 2%, এগুলো তো আসলে বাস্তবের সাথে মিলছে না। তো সেজন্য আমরা হিসাব করে দেখেছি যে দেখুন, ঢাকা শহরে যে একেবারে মিনিমাম খাদ্য নিয়ে, ধরুন কম্প্রোমাইজ ডায়েট বলতে কি বোঝাচ্ছি আমরা, যে হ্যাঁ একেবারে মাছ মাংস সেখানে থাকবে না, অন্যান্য কিছু, সেটা নিয়ে, এবং তারপরে তার যদি একটা ঘর ভাড়া নিতে হয়, একটা ঘর আউটসাইড ঢাকা, নট ইন দ্য সিটি, ঢাকা সিটির পেরিফেরিতে, আউটস্কার্টে 29,000 টাকার মতো একেবারে। আর সেটা যদি একটু মাছ মাংস এবং আরও ধরেন 2 বেডরুমের কিংবা 3 বেডরুম 3 ঘরের, সেটা 50,000-এর উপরে। তো এটা কয়টা লোকের আছে? আমাদের যে মিনিমাম ওয়েজ আছে কিংবা অ্যাভারেজ ওয়েজ যারা শিল্প শ্রমিক আছে, তাদের এই আয়, এটা তো অনেক নিচে তাদের। তো সেই ক্ষেত্রে তাদের বেতন বাড়ানোরও একটা বিষয় রয়েছে। কিন্তু আপনি যে ফোরকাস্টগুলো করছেন, যে স্ট্রেনগুলো তৈরি হয়েছে, এটা দেশে এবং বিদেশি সব ধরনের বাস্তবতা নিরিখে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটাকে মানে এটা ইমপ্রুভ করার কি সুযোগ আছে, নাকি সামনের দিনগুলো আরেকটু চ্যালেঞ্জিং, আরেকটু টাফ
টাইম আসছে। দেখুন সামনের দিকে এখন আমরা যা দেখছি বিশ্ব পরিস্থিতিতে, কোভিড থেকে তো আমরা এখনো মুক্তি পাইনি। এটা যে কোভিড চলে গেছে তা না, কিন্তু কোভিড এখনো আছে এবং কোভিড থেকে ঘুরে দাঁড়ানোর আমরা কেউই দাঁড়াতে পারিনি। তার উপরে এসে গেল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং এই পরিস্থিতি, এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না। সেজন্য এই পরিস্থিতি, এই অর্থনৈতিক যে একটা টালমাটাল অবস্থা সারা বিশ্বে, সেটাও কিন্তু ইট ইজ নট গোয়িং এনি টাইম সুন এটা। এবং গত একদিন আগেই কিন্তু বিশ্বব্যাংক এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, এটা কিন্তু নিম্নমুখী করেছে সারা বিশ্বের জন্য। IMF বলেছে যে 3.6%, যেখানে কিনা তার আগে বলেছিল 6.1% হবে বিশ্বের প্রবৃদ্ধি, গ্লোবাল গ্রোথ, সেটা 3.6% নামিয়ে এনেছে। আমাদের প্রজেকশন তো, আমাদের তো সরকার বলছেন যে 7.2%। তো সেখানে কিভাবে আসবে সেটাই একটা বিষয়। এই যে মেগা প্রজেক্টগুলো পদ্মা সেতু হওয়ার পরে আরো 1-2% যোগ হবে এরকম একটা ফোরকাস্ট। হ্যাঁ, অবশ্যই সেটা তো অবকাঠামো আমাদের উন্নতিতে অবশ্যই অবদান রাখে, এবং যোগাযোগ স্থাপন হলেও এখানে মানুষের যাতায়াত সহজতর হবে, পণ্য চলাচলের সুবিধা হবে, সময় কম লাগবে ইত্যাদি। এটার কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনকার পরিস্থিতিটা কি, আমার যদি ধরুন বেশিরভাগই আমদানিকৃত মূল্যের কারণে মূল্যস্ফীতি হয়ে থাকে, তখন আমার দেশের ভিতরেও তেমন একটা সুবিধা হবে না। দেশের ভিতরের চলাচলের সুবিধা হলেও, কারণ কিছু তো আমার বাইরে থেকে আনতে হচ্ছে সেটার জন্য। তো ওই প্রেক্ষিতে এখনো আরেকটা বিষয় যে দেখুন, আন্তর্জাতিক বাজারে না হয় মূল্য বাড়ছে, কিন্তু আমাদের দেশে কি পণ্য উৎপাদনের সমস্যা হচ্ছে? না তো, আমরা তো এখনো স্বয়ং সম্পূর্ণ আছি, কিন্তু তারপরে দেখবেন বাজারে জিনিসগুলো আসে। এই যে এখানে কিন্তু অর্থনৈতিক কারণগুলি, এক্স্যাক্টলি, এখানে আপনার ইকোনমিক্সের সরবরাহ চাহিদার একটা যে ভারসাম্য, সেই থিওরি কাজ করছে না। এখানে একটা নন ইকোনমিক ফ্যাক্টর, অর্থনৈতিক ফ্যাক্টর, এবং এখানে ডিস্টর্টেড হচ্ছে। তার মানে হচ্ছে যে ব্যবস্থাপনার অভাব আপনি বললেন। অবশ্যই এখানে দেখা যায় যে এইরকম সংকটের সময় কিন্তু সবাই সুযোগ, যারা ব্যবসা করছে, যারা বাজারে পণ্য সরবরাহ করে থাকে, তারা অনেকে এটাকে হোল্ড করে ধরে রাখে, নিজেদের মধ্যে কার্টেল করে এটাকে ম্যানিপুলেট করে, সেগুলো তো আছে। এই সুযোগটা তারা কিন্তু নেয়, এবং সেটারই প্রতিফলন আমরা দেখি। কিছুটা বাস্তবতার কারণে সরবরাহ কম, বিশ্ববাজারে পণ্য উৎপাদনও কম হচ্ছে, আবার সরবরাহ শৃঙ্খলের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছে, এবং জ্বালানি তেল বাড়ার কারণে শিপমেন্ট, এয়ার ফ্রেট, এগুলো তো অসম্ভব রকমের বেড়ে গিয়েছে। সেটার পাশাপাশি আমার দেশের ভিতরে যেগুলো আছে পণ্য, সেটা তো বাড়ার কথা না। তো এই জন্যই যে বাজার ব্যবস্থাপনা, বাজার তদারকি করা, এবং ভোক্তা অধিকারের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার, সেগুলো যদি আমরা না করতে পারি, তাহলে এই মূল্যস্ফীতির চাপটা আমাদের মোকাবেলা করা কঠিন হবে। ডক্টর ফাহমিদা, আপনি নিম্ন মধ্যমায়ের মানুষের জন্য কিভাবে তাদের একটু প্রশান্তি দেওয়া যায়, একটু সুবিধা দেওয়া যায়, সেটা উল্লেখ করেছেন। কিন্তু ধরেন যে উৎপাদন বাড়ানোর এখন গ্লোবাল যে প্রেশারটা বা যে সংকটটা আছে বা তৈরি হচ্ছে, আরও সামনের দিনে আরও ঘনীভূত হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে উৎপাদন বাড়ানো বা কর্মসংস্থান তৈরি করা বা অভ্যন্তরীণ বা ব্যক্তি খাতে যদি বিনিয়োগের প্রবাহটা তৈরি করা, এগুলোকে কিভাবে ইন্টেন্সিফাই করা যেতে পারে, এবং বাজেটে সে ধরনের কি পদক্ষেপ আপনি আশা করছেন? বাজেটে আসলে এক এক গোষ্ঠী কিংবা এক এক শ্রেণীর জনগণের জন্য তাদেরকে টার্গেট করেই কিন্তু বাজেটটা করতে হবে। একই ধরনের পলিসি সবাইকে একইভাবে প্রভাবিত করে না। আপনার যে প্রয়োজনটা থাকবে, আমার সেই প্রয়োজনটা লাগবে না হয়তো। হ্যাঁ, সেই জন্যই এখন উৎপাদনের কথা বলছেন। উৎপাদন বাড়ানোর কি উপায়? উৎপাদন বাড়ানোর জন্য বিনিয়োগ বাড়াতে হবে। এখন বিনিয়োগটা কারা করবে? বিনিয়োগটা তো ব্যক্তি খাতের বিনিয়োগ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। আমরা এখন দেখছি যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বাড়ছে কিছুটা, কিন্তু দেখার বিষয় হবে যে আসলে এইখানে প্রকৃত বিনিয়োগ হচ্ছে নাকি কনজিউমেবল বাড়ছে, সেটাই হচ্ছে যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিটাল মেশিনারি আমদানি হচ্ছে, অর্থাৎ কিনা এখানে বিনিয়োগ হচ্ছে কিংবা এক্সপ্যানশন হচ্ছে ব্যবসা, সেটা একটা। কিন্তু তারপরেও আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগ, এটা চিরাচরিতভাবে আমাদের জিডিপির 24% মধ্যে আটকে আছে।
এটা এই সহসাই এই এক বছরের মধ্যে বাড়ার তো কোনো কারণ দেখছি না, যদিও উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে আমার মনে হচ্ছে যে বাজেটে, কিন্তু সেটা একটা উপায়। এবং ব্যক্তি খাতের ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন ধরনের বাজেট আসলেই বিভিন্ন ধরনের কর ছাড় রিয়াতের এগুলি ব্যবস্থা থাকে, সেগুলো কীরকম আসবে সেটা বাজেট হলেই দেখা যাবে। তো যেখানে দেওয়া দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ, যদি আসলে প্রকৃতই বিনিয়োগ হয় তাহলে যদি যেখানে ছাড় দেওয়া সম্ভব, যেগুলো কর্মসংস্থান সৃষ্টি করে সেই রকম দেওয়া যেতে পারে। এবং বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, ছোট এবং মধ্যম, তাদেরই কিন্তু প্রয়োজনটা। এবং আমাদের মনে রাখতে হবে যে কোভিড থেকে যখন আমরা মুক্তি পাইনি এবং কোভিডের কারণে এই সমস্ত যারা ব্যবসায়ী ছিল ছোট, তারা কিন্তু এখনও ঘুরে দাঁড়াতে পারেনি, কিন্তু সেখানেই কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের অর্থনীতির প্রায় 25%ই কিন্তু এই এসএমই খাত থেকে, এবং কর্মসংস্থানের একটি উৎস। সেখানেই প্রণোদনা কিংবা কর ছাড়, ভর্তি এগুলি দেওয়ার দরকার আছে। বড়দের তো সক্ষমতা রয়েছে। হিউম্যান রিসোর্স এবং আপনার শিক্ষা খাতের কথা যদি বলেন, সেসব বা সামাজিক প্রণোদনা বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কি আশা করেন? একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন স্বাভাবিক সময় শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত দুটোই কিন্তু উপেক্ষিত ইন দ্য সেন্স যে শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ, আর স্বাস্থ্য খাতে 1%-এর কম। অথচ স্বাস্থ্য খাতই আমাদের এমন একটা স্বাস্থ্য খাত দরকার যেটা কিনা রোবাস্ট, যেটার অ্যাক্সেসিবিলিটি থাকছে, এটার এক্সপ্যানশন, এটার স্কেল আপ করা দরকার এত জনগণ। কিন্তু এই এত অল্প টাকা দিয়ে কি ধরনের স্বাস্থ্যসেবা আমরা দিতে পারি? আমাদের কিন্তু এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ আমার নিজের খরচটা আর কি, যদি আমি স্বাস্থ্যসেবা নিতে চাই সেটা সবচেয়ে বেশি, 70%। অর্থাৎ 100 টাকা যদি খরচ হয়, আমি সরকারি থেকে সেবার থেকে হয়তো 30 টাকা দেব, বাকিটাই কিন্তু নিজের পকেট থেকে 70 টাকা খরচ করতে হচ্ছে। তো এটা দরিদ্র জনগণ গোষ্ঠী তাহলে কি ধরনের স্বাস্থ্যসেবা পাচ্ছে? আর শিক্ষার কথা, সেটা এই যে এখন বলছি যে শিক্ষার মান নিয়ে কথা বলা হচ্ছে, এটার এই অর্থ দিয়ে, এই পরিমাণ অর্থ দিয়ে আসলে কি ধরনের মান নিশ্চিত করতে পারি, এটার জন্য চাহিদা অনেক বেশি। আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও ধীরে ধীরে এইগুলোর বাড়ানোর কথা বলা হয়েছে, সেটি একটি। আর তৃতীয় আরেকটি যে সামাজিক সুরক্ষা, এটা তো এমনি স্বাভাবিক সময়ে যে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সেখানে রাখতে হবে, কিন্তু এই পরিবর্তিত এবং এই কঠিন সময়ে আরও বেশি বাড়ানোর কথা। কিন্তু আমরা দেখি একটা বিষয় যে আমাদের এই সামাজিক সুরক্ষার খাতে জিডিপির 3%-এর মধ্যে যে বরাদ্দ মতো, সেটার মধ্যে আবার দেখি যে আমরা সরকারি কর্মচারীদের যে পেনশন সেটাও অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসলে তো আমি নেট যারা দরিদ্র তাদেরকে নেট কত দিলাম সেটি একটাই। এবং এইটা সামাজিক সুরক্ষাটার বেষ্টনীটা, আওতাটা বাড়াতে হবে যাতে কিনা আরো বেশি সংখ্যক লোকজন পায়, এবং পরিমাণটাও বাড়াতে হবে। 500 কিংবা 700 টাকা তো একেবারে নেগলিজেবল। এই নেগলিজেবল টাকা দিয়ে আসলে কিছু হয় না, সেটা একটা। তো এখন আপনি আসলে চাহিদার তো আর শেষ নাই, আপনি প্রশ্ন করতে পারেন যে এখন টাকাটা কোথা থেকে আসবে, এবং বাজেটের চ্যালেঞ্জটা সেটাই হবে। আর্থিক পদক্ষেপগুলা কি হবে সেটাই কিন্তু অর্থমন্ত্রীর মূল চ্যালেঞ্জ। আপনার কালো টাকা সাদা করার জন্য যে একটা সুযোগ দিল, বা যারা যেসব মানি লন্ডার্ড হয়ে গেছে সেগুলোকে আবার ফেরত আনার জন্য যে উদ্যোগ নেওয়া হলো, এগুলো তো অনেক চেষ্টা, মানে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যে কিভাবে টাকা জোগাড় করা যায়। কিন্তু এই যে দুটো পদক্ষেপের কথা, কালো টাকা সাদা করার ব্যাপারে এটা তো বরাবরই দিয়ে আসা হচ্ছে, কিন্তু কত টাকা হয় খুবই সেখানেও খুব সামান্যই সাদা হচ্ছে, এটি একটি বিষয়। যেটা চলে গিয়েছে সেখানে কথা, যে যেটা চলে গিয়েছে সেটা আনা তো আরেকটা নেক্সট টু ইম্পসিবল। আমাদের কি সেরকম হয়েছে সেটা এই পর্যন্ত কি আমরা আনতে পেরেছি? যে হয়তো আসবে, সামান্য হয়তো আসবে। তারা বলছেন যে কেউ নিয়ে আসলে, ফেরত নিয়ে আসলে জিজ্ঞাসা করা হবে না, বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া হবে, সেটা কিন্তু ওইটা খুব সম্ভব না। এবং অনেক সময় যে বলা হয় যে সরকার উদ্যোগ নিবে, কিন্তু ওইটার জন্য তো একটা আইনি কাঠামো দরকার। আরেক দেশে যেখানে চলে গিয়েছে সেখান থেকে তারা কিভাবে আনবে? যারা নিয়ে গেছে তারা হয়তো ওই দেশের নাগরিক হয়ে গেছে।
একটা খুব পপুলার প্রশ্ন এখন আসে, মানে এটা একদম ভেরি মানে লেমহ্যান অর কমন কোয়েশ্চেন, যে অর্থনীতিবিদদের দেখলেই বলে যে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাবে কিনা, বা শ্রীলঙ্কা মানে আপনি কি দেখছেন আপনার? হ্যাঁ, এটা অনেক শ্রীলঙ্কার ক্রাইসিস হওয়ার পর থেকে অনেক আলোচিত হয়েছে, আলোচনা এবং সমালোচনা দুটোই হয়েছে। দেখেন, শ্রীলঙ্কা থেকে আমরা বলছি বাংলাদেশের অর্থনীতি তো দক্ষিণ এশিয়ার মধ্যে একটা অন্যতম ভালো একটা উদাহরণ। বাংলাদেশ একটা শক্তিশালী জায়গায় রয়েছে, যদিও এখন ভারত হবে বিশ্বের অন্যতম একটা দ্রুত মানে সম্প্রসারণশীল জিডিপির প্রবৃদ্ধি হিসাবে, কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই শক্তিশালী একটা ফুটিং এর মধ্যে আছে। সেই দিক থেকে শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে এটা কোনো ভাবার কোনো কারণ নাই। কিন্তু যেটা আপনার রিজার্ভ ডিপ্লিটিং, এটাকে রিপ্লেনিশ করা, আমি বলার বিষয় যে এখান থেকে শিক্ষণীয়টা কি, এই যে তাদের যে সংকটটা গত 4-5 বছর আগের থেকে শুরু হয়েছিল, তারা কিন্তু সিগন্যালগুলি নেয়নি, বরঞ্চ না নিয়ে আরো অনেক ধরনের পদক্ষেপ নিল, যে একটা মেস তৈরি করে ফেললো, ভুল অর্থনৈতিক পদক্ষেপ। হ্যাঁ, রিজার্ভের কথা, তাদের তো রিজার্ভ কমে আসছিল, তারা যখন সেটাও কিন্তু তারা আমলে নেয়নি। আমাদের রিজার্ভ এখনো ভালো আছে এবং আমরা আশা করছি আমাদের তো রপ্তানি আরো বাড়বে। আমরা শ্রীলঙ্কার আরো কয়েকটা কারণ ছিল, সেগুলোর সাথে বাংলাদেশের আসলে মিলানো না, কারণ শ্রীলঙ্কার অর্থনীতি আপনি দেখবেন যে সেটা কিন্তু একটা ট্যুরিজম বেসড একটা ইকোনমি ছিল, খুবই তাদের একটা আয়ের অন্যতম উৎস, এবং অবশ্যই রেমিটেন্সও ছিল। ট্যুরিজমটা কিন্তু কোভিড হওয়ার থেকেই বন্ধ হয়ে গেছে, সেটা কয়েক বছর আগে, এবং তারপরে এখন এসে আরও ট্যুরিজমের আয় ছাড়াও যেটা বললাম যে অনেক ধরনের ভুল অর্থনৈতিক পদক্ষেপ, সেখানে আয়ের কর কমিয়ে দেওয়া, ভিএটি কমিয়ে দেওয়া, অর্থাৎ সম্পদ সঞ্চালনের উৎসগুলি সেখানেই তারা অর্ধেক করে দিচ্ছে, আয় কমে গেছে। তারা অর্গ্যানিক ফার্মিং করার চেষ্টা করেছে, এই সমস্ত কারণে। সুতরাং আমি বলছি যে এখানে আমাদের ওটার সাথে তুলনা করা আসলে ঠিক না। আমরা এক ধরনের অর্থনীতি না, একভাবেও চলছি না এটার। তবে যে সংকেত দিচ্ছে যে আমাদেরকে ব্যবস্থাপনার দিক থেকে সজাগ থাকতে হবে, এবং সেখানে মনে হচ্ছে আপনার যে কর্তৃপক্ষ এই মেসেজগুলো নিচ্ছেন। আমার তো মনে হয় যে তারা ওনার নীতি নির্ধারকরা তো বারবারই জোর দিয়ে বলছেন যে আমরা শ্রীলঙ্কা হব না। তো আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আপনারা ইকোনমিস্টরা কি কনভিন্স যে দে আর ইন রাইট ট্র্যাক অর দে আর ফলোইং দি অ্যাডভাইসেস? আমরা তো না, এখনো পর্যন্ত ওই ধরনের পদক্ষেপ তো দেখছি না। তারা যে ধরনের ভুলগুলি করেছে, যেটা বললাম যে করের হার কমিয়ে দিয়েছে, ফুল 100% অর্গানিক ফার্মিং করার চেষ্টা করেছে। তারপরে তাদের যে আপনার এই যে আরেকটা বিষয় হচ্ছে রাজনীতি, এই যে ডাইনাস্টিক্যাল রাজনীতি, এবং তারপর রাজনীতির মূল যে পলিসি মেকারদের মূল যে পজিশনগুলা একই পরিবারের মধ্য থেকে, এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, আমাদের লেসন নিতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন, আরেকদিন কথা বলবো আরো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে স্টুডিওতে এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটগুলো চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার।